গল্পের শুরুতেই রত্না নামের এক মহিলাকে দেখানো হয়। রত্না হঠাৎ খুব ভয় পেয়ে নিজের রুমে এসে দরজা লক করে দেয়। তার মুখ ফ্যাকাশে ছিল এবং হঠাৎ করেই সে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। তবে পরদিন সকালে রত্না একদম স্বাভাবিক হয়ে যায়। সে একটি খাম এনে টেবিলের ওপর রাখে যেখানে তার ছেলে বসেছিল এবং ছেলেকে সেখান থেকে সরিয়ে দেয়। উঠতে বলে। খামটিতে ডিভোর্সের কাগজ ছিল, যা তার ছেলে আগেই দেখে ফেলেছিল। রত্না ও তার ছেলে রত্নার স্বামী ফারিসকে রিসিভ করতে যাচ্ছিল। ফারিস একজন নেভি অফিসার এবং অনেক দিন পর ছুটিতে বাড়ি ফিরছিল। রত্না তার স্বামীর সহকর্মীদের সাথে মোটেও ভালো আচরণ করেনি। ফারিসের সিনিয়রের স্ত্রী যখন তাকে সিনেমার জন্য নিয়ে আসে, তখন তার ব্যবহার আরও খারাপ হয়ে যায়, যেন সে তাদের থেকে দূরে থাকতে চায়। সিনেমার পর তারা বাড়ি ফেরে। রত্না সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। ওদিকে ফারিস তার প্রতিবেশীর সাথে দেখা করছিল। প্রতিবেশী ফারিসকে জানায় যে তার স্ত্রী গত অনেক রাত ধরে বাড়িতে থাকে না। এটা শুনে ফারিস খুব রেগে যায় এবং রত্নাকে চিৎকার করে বকাঝকা শুরু করে। কিন্তু রত্না কোনো উত্তর দেয় না। সে আবারও বাইরে যাওয়ার কথা বলে, যেন তার কোনো কাজ শেষ করা বাকি। কিন্তু ফারিস তাকে ভালোবাসার সাথে কাছে টানে এবং অনুরোধ করে আজ না গিয়ে কাল যেতে। রত্না থামে, কিন্তু সে ফারিসের সাথে থাকতে চাইছিল না। সে ফারিসকে উপেক্ষা করছিল, যা দেখে ফারিসের মনে হয় রত্নার নিশ্চয়ই অন্য কারো সাথে সম্পর্ক আছে। এই ব্যাপারটি রত্নাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কোনো উত্তর না দিয়ে নিজের মাথা টেবিলের সাথে জোরে আঘাত করতে থাকে। তখন তাদের ছেলে এসে তাকে থামায়। পরদিন সকালে ফারিস ঘুম থেকে উঠে রান্নাঘরে হটগোল শোনে। সে গিয়ে দেখে তার ছেলে নিজেই রান্না করছে। ছেলের সাথে কথা বলে সে জানতে পারে যে গত কয়েক মাস ধরে রত্না ছেলের কোনো খেয়ালই রাখে না। ছেলে নিজেই নাস্তা বানায়, তৈরি হয়, গোসল করে স্কুলে যায়। এসব শুনে ফারিস দুঃখিত ও রাগান্বিত হয়। সে বুঝতে পারে রত্না নিজের কাজের মধ্যে ছেলেকে ভুলে গেছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয় এবং দেখা যায় রত্নার অ্যাসিস্ট্যান্ট এসেছে। রত্না একজন স্ক্রিপ্ট রাইটার ছিল এবং শীঘ্রই তার নিজের শো প্রডিউস করার কথা ছিল, যার জন্য সে ব্যস্ত ছিল। রত্নার জোড়াজুড়িতে এই অ্যাসিস্ট্যান্ট তার ছেলে বুধিকে স্কুল থেকে আনা নেওয়া করত। মেয়েটি ফারিসকে জানায় যে রত্না গত ৩ মাস ধরে একটি হোটেলে কাজ করছে, কারণ তার শান্তির প্রয়োজন ছিল। ফারিস উত্তর দেয় যে শান্তি তো বাড়িতেও ছিল, বাড়িতে কেউ নেই। মেয়েটি রত্নার হোটেলের সঠিক ঠিকানা জানত না, শুধু জানত পরিচালক সেটি বুক করে দিয়েছে। মেয়েটি রত্নার ছেলেকে নিয়ে চলে যায়। ইতিমধ্যে প্রতিবেশী টনি তাদের বাড়িতে আসে। সে ফারিসকে বলে, আমার মনে হয় রত্নার ওপর কোনো অশুভ শক্তির ডেমন প্রভাব আছে। আমি নিশ্চিত, কারণ আমি তার পেছনে একটি ছায়া দেখেছি। ফারিস এসব বিশ্বাস করেনি। টনি একটি বই দিয়ে বলে, এটা পড়ো। যদি বইয়ে লেখা লক্ষণগুলো বাড়িতে দেখতে পাও, তবে বুঝবে রত্না বিপদে আছে এবং ওঝা দিয়ে তাকে বাঁচাতে হবে। বইয়ে লেখা ছিল, যদি কোনো সদস্যের সাথে শয়তান থাকে, তবে পরিবারের বাকিরা অদ্ভুত সব জিনিস দেখবে। কথার মাঝেই এক ঝলক দেখা যায় রত্নার বাড়িটি অদ্ভুত দানবে পরিণত হয়েছে, যা তারা খেয়াল করেনি। ফারিস এসব উপেক্ষা করে রত্নার পরিচালকের কাছে যায়। সন্দেহ ছিল পরিচালকের সাথে জড়িত। পরিচালক রত্নার ঠিকানা দেয় না, উল্টো বলে তাকে বিরক্ত না করতে, কারণ সে বড় প্রজেক্ট করছে। ফারিস এতে আরও রেগে যায় এবং সত্যিটা জানার জন্য একজন প্রাইভেট স্পাই গোয়েন্দা নিয়োগ করে, যে সব সময় পরিচালক ও তার স্ত্রীর ওপর নজর রাখবে। বাড়ি ফিরে ফারিস দেখে রত্নার বোন তার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে। ছেলে বাবার কাছে আসতে চায় না এবং জানায় মা অনেক দিন ধরে অদ্ভুত আচরণ করছে, একা কথা বলছে এবং শরীর অদ্ভুতভাবে বাঁকাচ্ছে। ছেলেটি ছাদের দিকে তাকিয়ে ভয়ে বাথরুমে চলে যায়। ইতিমধ্যে রত্নাও বাড়ি ফিরে আসে। ফারিস রেগে রত্নাকে জিজ্ঞেস করে সে কার কার সাথে জড়িত। রত্না রেগে গেলে বাড়ির লাইট জ্বলে ওঠে এবং ফিউজ উড়ে যায়। রত্নার চেহারা অদ্ভুত হয়ে যায়। আলো আসলে দেখা যায় রত্না মেঝের ওপর অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার মেকআপ নষ্ট এবং মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার সাথে আছে। ফারিস তাকে রুমে নিয়ে যায়। আয়নায় ফারিস দেখে রত্নার গরুর আকৃতির বালিশটি একটি মৃতদেহের মতো দেখাচ্ছে। মাঝরাতে রত্নার আবার অ্যাটাক হয় এবং সে অদ্ভুত আচরণ করে ওই বালিশটি নিজের ওপর রাখে। ফারিস বালিশটি ফেলে দিলে রত্না কিছুটা শান্ত হয়। ইতিমধ্যে স্পাই ফোন করে জানায় পরিচালক নির্দোষ।
রুমে ফিরে ফারিস দেখে রত্না আবার অদ্ভুত আচরণ করছে। আলো নিভে আবার জ্বলে উঠলে রত্না উধাও হয়ে যায়। ফারিস পরিচালকের হোটেলে যায় এবং লিফটে এক বৃদ্ধ মহিলার দেখা পায়, যে বলে সে আসছে। এরপর মহিলাটি অদৃশ্য হয়ে যায়। পরিচালকের রুমে কাউকে না পেয়ে ফারিস বাড়ি ফিরে দেখে তার ছেলে খুব ভয় পেয়েছে, কারণ সে ছাদ থেকে রক্ত পড়তে দেখেছে। বাথরুমে গিয়ে ফারিস দেখে রত্না রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার পায়ে ক্ষত। ফারিস ছেলেকে সরিয়ে রত্নাকে বিছানায় শুইয়ে দেয় এবং ছেলের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। ফারিস ঘুমিয়ে পড়লে রত্না মাঝরাতে উঠে সাজগোজ করে এবং ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। সে বৃষ্টি উপভোগ করে এবং একটি ট্যাক্সি নেয় সেই হোটেলের উদ্দেশ্যে। ট্যাক্সি ড্রাইভার সুযোগ নেওয়ার চেষ্টা করলে রত্না গাড়ি থেকে নেমে যায়। গাড়ির ভেতর একটি ছায়ামূর্তি বা ভূত দেখা যায়, যে ড্রাইভারকে নির্মমভাবে হত্যা করে। রত্না হোটেলে পৌঁছালে স্পাই তার পিছু নেয় এবং রুমে ঢোকে। রত্না তাকে পাত্তা দেয় না। স্পাই যখন ভিডিও করছিল তখন বাথরুম থেকে শব্দ শোনে। বাথরুমের দরজা খুলতেই সে প্রচুর রক্ত এবং একটি দানব দেখতে পায়। ভয়ে স্পাই বের হতে চাইলে রত্না তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশটি আলমারিতে লুকিয়ে রাখে। দৃশ্যটি পাল্টে ফারিসকে দেখানো হয়, যার ওপর ছাদ থেকে রক্ত পড়ছিল। সে ভয় পেয়ে টনিকে ডাকে। টনি বাড়ি চেক করে বলে রত্নার পরিবারের ওপর হিংসা করে কেউ এই শয়তানকে পাঠিয়েছে। রত্নাকে বাড়িতে রেখে ঝাড়ফুঁক করতে হবে। রত্না বাড়িতে না থাকায় ফারিস সময় কাটাতে রত্নার শোয়ের রিহার্সালের ক্যাসেট দেখতে থাকে। সে দেখে পরিচালক রত্নার স্ক্রিপ্ট বারবার বাতিল করে তাকে অপমান করত। ভিডিওতে দেখা যায় রত্নার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে, আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি, কিন্তু শর্ত হল তোমার স্বামীকে আমাকে দিতে হবে। রত্না রাজি না হলে মেয়েটি বলে, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু দেব যা সব সময় তোমার কথা শুনবে। কিন্তু সে মানুষ নয়, একটা শয়তান। ফারিস বুঝতে পারে রত্নার অ্যাসিস্ট্যান্টই এই শয়তানকে লেলিয়ে দিয়েছে। সে হোটেলে গিয়ে দেখে পরিচালক রত্নাকে চাপ দিচ্ছে। রত্না রেগে গেলে শয়তানটি পরিচালকের সামনে আসে এবং রত্না তাকে ছুরি দিয়ে হত্যা করে। নিচে ফারিস সেই ট্যাক্সির ওপর পরিচালকের মৃতদেহ পড়তে দেখে। সে রত্নার রুমে যায় এবং তাকে নিয়ে বাড়ি ফেরে। ফারিস রত্নাকে পরিষ্কার করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রত্না তাকে সহ্য করতে পারছিল না। সে রান্নাঘর থেকে ছুরি নিয়ে ফারিসকে ভয় দেখায় এবং বলে সে ওই শয়তানের সাথেই খুশি। ফারিস জোর করলে রত্না নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু ফারিস তাকে বাঁচায়। এরপর টনিকে ডাকা হয় ঝাড়ফুঁক করার জন্য। টনি রত্নাকে বিছানায় বেঁধে ফেলে, কিন্তু টনির মতলব ভালো ছিল না। সে রত্নার শরীরের সুযোগ নিতে চাইছিল। এমন সময় বুধি স্কুল থেকে ফেরে। রত্নার অ্যাসিস্ট্যান্ট বুধিকে নিয়ে এসেছিল। বাড়ি অবস্থা দেখে সে পালাতে চাইলে ফারিস তাকে ধরে ফেলে এবং বলে, আমি জানি তুমি স্টিভেনকে রত্নার কাছে পাঠিয়েছ। রত্নাকে মুক্তি দাও, প্রয়োজনে আমাকে নাও। ফারিস সেটা মন থেকে বলেনি, শুধু রত্নাকে বাঁচাতে বলেছিল, কিন্তু শয়তান সেটা শুনে ফেলে। সে অ্যাসিস্ট্যান্টের শরীরে প্রবেশ করে এবং ফারিসকে আক্রমণ করে। তবে রত্না চায়নি ফারিস মারা যাক, তাই শয়তান তাকে ছেড়ে দিয়ে অদ্ভুত আচরণ করতে করতে বাইরে চলে যায়। রুমে ফিরে ফারিস দেখে টনি রত্নাকে ধর্ষণের চেষ্টা করছে। ফারিস কিছু করার আগেই রুমের আসবাবপত্র উঠতে শুরু করে। টনি ফারিসকে মারতে গেলে শয়তান টনিকে আছড় করে এবং টনি নিজের মাথা দেয়ালে ঠুকে আত্মহত্যা করে। অন্যদিকে রেলওয়ে স্টেশনে রত্নার অ্যাসিস্ট্যান্টও একইভাবে মাথা ঠুকে আত্মহত্যা করে। ফারিসের সারা বাড়িতে রক্ত দেখা যায়। সে ছেলেকে নিয়ে পালানোর জন্য ছেলের দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা খোলে না। বাধ্য হয়ে সে রত্নার রুমে যায় এবং দেখে রত্না তার ছেলের সাথে সময় কাটাচ্ছে। আসলে ছেলের শরীরের ভেতর সেই শয়তান ছিল এবং রত্না তার সাথেই ঘনিষ্ঠ হচ্ছিল। এই দৃশ্য দেখে ফারিস জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি থিয়েটারে বাঁধা অবস্থায় পায়। চারপাশে সেই মৃত মানুষগুলোর লাশ। রত্না তাকে নিজের লেখা স্ক্রিপ্ট শোনায় এবং হাসতে হাসতে ফারিসকে গুলি করে হত্যা করে। পর্দার আড়াল থেকে তাদের ছেলে বুধি সব দেখছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। হয়তো শয়তান এখন তার ভেতরেই। রত্না তার সঙ্গীকে, শয়তানকে, পেয়েছিল যে তাকে সব সমস্যা থেকে মুক্তি দিত। যারা রত্নাকে কষ্ট দিত, রত্না তাদের সবাইকে হত্যা করে মুক্ত হয়। এভাবে চলতে চলতে প্রত্যুত্তা করে মুক্ত হয়। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের মুভির গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।